দেখো টবের মধ্যে এক রকমের শাক হয়েছে। এই শাকটার নাম কি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে এই শাকটাই তুলে আমি একটা রেসিপি বানাবো। তো অল্প হলেও শাকটা খুব উপকারী শাক। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই শাকটার নাম কি। আমি অপেক্ষায় থাকবো। তো চলো রেসিপিটা দেখে নাও। আলুগুলোকে আলু ভাজার মতো কেটেছি, ঠিক সেরকমই বেগুনগুলোকেও একটু সরু সরু করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই আলু ভাজাগুলো আমি কড়াইয়ে তেল গরম হওয়াতে ফোড়নটা একটু পুড়ে যাওয়ার পরে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব কম পরিমাণে শাক, কম পরিমাণেই তরকারি হবে, সেই পরিমাণ মেপেই কিন্তু লবণটা দিতে হবে। এই শাকটার প্রচণ্ড গুণাগুণ আছে। ঠাকুমারা বা দিদারা বলতো, এটা তো আগে মাঠে পাওয়া যেত, তো জানি না কি করে আমার বাড়িতে টবে শাকটা হয়েছিল। আমি দেখে তো আশ্চর্য হয়ে গেলাম। অনেকদিন আগে এই মাটিটা আমি মাঠের থেকে এনেছিলাম, দিয়ে টবে দিয়েছিলাম, হয়তো সেখান থেকে কোনোভাবে হয়েছে। যাই হোক, দেখে আনন্দ যখন হচ্ছে, বাড়িতে যখন পেয়ে গেছি, তাই ভাবলাম একটা রেসিপি বানিয়ে ফেলি, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এইভাবে আলু বেগুন তো ভাজা হয়ে গেছিল, পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছিলাম, শাকগুলোও দিয়ে দিয়েছিলাম, কুচি করে রেখেছিলাম। দেখো, ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, একদম অল্প একটু হয়েছে, কিন্তু সবার জন্য হয়ে যাবে। এদিকে পনির কেটে নিয়েছিলাম, আজকে পনির রান্না হবে। আর পনিরটাকে একটুখানি লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। পনিরটা একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানোর কারণ হলো ভাজলে পরে যাতে একটু লাল লাল হয়। তাছাড়া কিছুই না, লবণটা দিয়েছিলাম ওর ভাজার সময়, কারণ ওর মধ্যে লবণটা ঢুকে যায়। এদিকে আমি পোস্ত আর কাজুটা দিয়ে দিলাম, কিন্তু তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি মিক্সি বাটিতেও একটু মগজও দিয়েছিলাম। আর ওই তেলেই আমি ইয়েলো বেল পেপার সেটা আমি একটু ভেজে নিলাম। এদিকে টমেটোর কাঁচা গন্ধ দূর করবার জন্য ওই কড়াইতেই আদা একটু ঘষে নিয়েছিলাম গ্রেটারে, আর দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, টমেটো একটু নেড়ে নিলাম। দিয়ে যখন আমি মগজ, পোস্ত আর কাজুটা ব্লেন্ডারে দিয়েছিলাম, সেখানেই আমি ওটা দিয়ে ঠান্ডা করেই দিয়েছি। তারপরে একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইয়ে তেল ছিল, সেখানে অল্প একটু পটলও ভেজে নিলাম। তারপরে আরেকটু তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। এই দেখো, মশলাটার পেস্ট আমার কমপ্লিট। আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখো, এটাকে হলুদ ক্যাপসিকামও আমরা বলি। এই ক্যাপসিকামটাও ভেজে রেখে দিয়েছি পটলের পাশে। আর একটু তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ফোড়নে দিলাম জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। এইবার মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানোর পরে তেল ছেড়ে আসার পরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর 1 টেবিল স্পুন বলতে পারো, আমি একটু চিনি দিয়ে নিলাম। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্তই কষাতে হবে। তারপরে একে একে সমস্ত সবজিগুলো দিতে হবে, কিন্তু তার আগে আমি এই আলুটা কষানোর পরে একটু জল দিয়ে দেব। আজকে আমার গলার অবস্থা ভালো না, কারণ আমার শরীরটা একটু খারাপ আছে। তো বন্ধুরা, যাই হোক, তোমরা আমার পাশে আছো, ভালোবাসা দিচ্ছ, এতেই আমার অনেক অনেক চেষ্টা করে তোমাদের জন্য এই ছোট ছোট ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি। যাই হোক, একে একে সব কিছু দেওয়ার পরে পনিরটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে যাওয়ার পরে আমি একটু চেখে নেব লবণটা ঠিকঠাক আছে কিনা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে, কারণ
এই ঝোলে কাঁচা লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে। ঝোলটা একটু মাখো মাখো হবে, বেশি পাতলা হবে না। আর কস্তুরি মেথি দেবো, আজকে ধনিয়া পাতা ইউজ করব না। তোমরা ইচ্ছা করলে কস্তুরি মেথি না থাকলে পারে ধনিয়া পাতা অবশ্যই দিতে পারো। আমার ঘরে কস্তুরি মেথি ছিল তাই একটু দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা বলো কেমন লাগছে দেখতে? আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে একবার পনির রান্না করে খেয়ে দেখো। অনেকদিন পরে আমার রান্নাঘরে পনির রান্না হলো। ভালো থেকো, সুস্থ থেকো।